হ্যালো স্টুডেন্টস, এডু মন্ত্রের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। সামনেই তোমাদের টেট পরীক্ষা অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল টেট পরীক্ষা। এই টেট পরীক্ষাতে আমরা বাংলার গ্রামার পোর্শন নিয়ে আলোচনা করছিলাম। আচ্ছা, প্রথমেই বলি যে ধ্বনি পরিবর্তনের যে অংশটা নিয়ে আমরা আলোচনা করছিলাম তার একটি অংশের ভিডিও তোমরা আগেই পেয়েছো। আজকে আমরা দ্বিতীয় অংশে আসব। চলো চলে যাওয়া যাক আমাদের ধ্বনি পরিবর্তনের দ্বিতীয় ভাগে। চলো ধ্বনি পরিবর্তনের দ্বিতীয় ভাগে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ধ্বনির আগম। অর্থাৎ যখন আমরা কোনো কিছু উচ্চারণ করি তখন উচ্চারণের সুবিধার্থে আমাদের জিভ কী করে, অনেক সময় অনেক কিছু নিয়ে আসে, অনেক কিছু বাদ দেয় অথবা অনেক কিছু পরিবর্তন করে। তো চলো আজকে আমরা যেটা নিয়ে পড়ব সেটা হচ্ছে যে আশা অর্থাৎ ধ্বনির আগম। তো দেখো, উচ্চারণের সুবিধার্থে বা সৌন্দর্যায়নের জন্য অনেক সময় শব্দের আদি বা প্রথম, মধ্য বা অন্তে স্বরধ্বনি বা ব্যঞ্জনধ্বনির আগমন ঘটে। একে ধ্বনির আগমন বলা হয় বা ধ্বনির আগমন বলা হয় বা আগম বলা হয়। ঠিক আছে, ধ্বনির আগম বা আগমন বলা হয়। এবারে যদি স্বরধ্বনির আগমন ঘটে তখন তাকে বলা হয় স্বরাগম, এবং ব্যঞ্জনধ্বনির আগমন ঘটলে তখন তাকে বলা হয় ব্যঞ্জনাগম। এবারে প্রথম আমরা আসবো স্বরাগমে। তাহলে স্বরাগম বলতে কি বোঝায়? স্বরাগম বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে শব্দের আদি, মধ্য বা অন্তে স্বরধ্বনির আগমন ঘটলে তখন তাকে বলা হয় স্বরাগম। এবারে এই স্বরাগমটা কোথায় কোথায় হতে পারে, মানে স্বরধ্বনি আসতে হবে। স্বরধ্বনি মানে তোমরা নিশ্চয়ই মনে আছে অ থেকে ও পর্যন্ত যে ধ্বনিগুলো সেটাকে বলা হয় স্বরধ্বনি। তো স্বরধ্বনির যদি আগমন ঘটে সেটা শব্দের প্রথমে ঘটতে পারে, মাঝখানে ঘটতে পারে বা শেষে ঘটতে পারে। যদি স্বরধ্বনির প্রথমে, মাঝে বা শেষে আগমন ঘটে তখন তাকে বলা হয় যে স্বরাগম। এই স্বরাগমকে তিনটে ভাগে আমরা ভাগ করেছি। একটা হচ্ছে আদি স্বরাগম। স্কুল থেকে, দেখো আমরা এক কথায় ছোটবেলাতে বলতাম স্কুল থেকে বলতাম স্কুল, অর্থাৎ এখানে আমাদের কি হচ্ছে, একটা প্রথমেই হর্ষই এসছে, স্কুল থেকে স্কুল। আর একটা কথাও খুব চালিত, সেটা হচ্ছে স্ত্রী থেকে স্ত্রী, অর্থাৎ স্ত্রী কথাটা যেমন ছিল তেমনি আছে, তার সঙ্গে কি আসছে, একটা হর্ষইকার আসছে, স্ত্রীর সঙ্গে স্ত্রী। নেক্সট আসছে কি মধ্য স্বরাগম। মধ্য স্বরাগমের ক্ষেত্রে আমার কি হচ্ছে, এর আগেরটাতে যেমন প্রথমে এসছিল, স্বরধ্বনির আগমন ঘটেছিল প্রথমে, এবারে কি আসছে, স্বরধ্বনির আগমন ঘটছে কিন্তু সেটা প্রথমে না হয় মাঝখানে, অর্থাৎ শব্দের মাঝখানে ঢুকছে যে একটা শব্দ, একটা স্বরধ্বনি। সেগুলো কি, যেমন ধরো রত্ন থেকে রতন, ভক্তি থেকে ভকতি। বিশেষ করে এই ভকতি শব্দটা তুমি পাবে গানের মধ্যে অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই রত্ন বা রতন কথাটা তো এমনিতে ব্যবহার করাই হয়, রত্ন কথাটা থেকে রতন কথাটা এসেছে, অর্থাৎ তয় নয় যেটা ছিল না, ত হাফ ন হাফ, এই দুটো হাফটা কি হচ্ছে, ভেঙে যাচ্ছে, তয়ের সঙ্গে একটা অ আসছে, সেই জন্য কী হচ্ছে, রত্ন থেকে রতন, তয়ের সঙ্গে দেখো একটা অ যুক্ত হচ্ছে, তখন সেক্ষেত্রে এখানে কি হচ্ছে, তার মানে মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটছে, তাহলে সেখানে হয়ে যাচ্ছে কি মধ্য স্বরাগম। তৃতীয়ত আসছে দেখো অন্তঃস্বরাগম। অন্তঃস্বরাগম মানে কি, অন্ত মানে শেষ, অর্থাৎ শব্দের আদিতে যেমন আসতে পারে, মাঝখানে যেমন আসতে পারে, আর আসতে পারে কোথায়, একদম শেষে, অর্থাৎ সেক্ষেত্রে কি হচ্ছে যে শব্দের শেষে একটা স্বরধ্বনির আগমন ঘটছে। তো সেক্ষেত্রে কী হতে হবে, বেঞ্চ থেকে বেঞ্চি, দেখো এগুলো ছোটোবেলায় কিন্তু আমরা প্রচুর আলোচনা করতাম, বেঞ্চ থেকে বেঞ্চি, তারপর ধরো দিশ থেকে দিশা ইত্যাদি, এরকম ধরনের কথা বলতে গেলে তোমরা অনেক পাবে, একটুখানি মনে করে রাখলেই দেখো এগুলো মাথায় থেকে যায়। এগুলো ছোটোবেলায় সকলেই আমরা পড়ে এসেছি, এখন হয়তো সময়ের জন্য বা বিভিন্ন অন্যান্য পড়াশুনো বা অন্যান্য কারণে আমরা হয়তো খানিকটা ভুলে গেছি, কিন্তু একটুখানি পড়লেই এগুলো মনে থাকে। অর্থাৎ স্বরধ্বনি যদি আগমন ঘটে তখন তাকে বলা হচ্ছে স্বরাগম, এবং সেক্ষেত্রে শব্দের প্রথমে আসতে পারে, মিডিলে আসতে পারে বা শেষে আসতে পারে। যদি প্রথমে আসে তাহলে সেটাকে বলা হচ্ছে আদি স্বরাগম, এই যে আদি স্বরাগম। যদি মাঝখানে আসে তখন সেক্ষেত্রে আমরা বলবো মধ্য স্বরাগম, এবং শেষে যদি আসে তখন তাকে বলা হচ্ছে কি অন্তঃস্বরাগম।
এরপরে দেখো আমরা দেখব যে দ্বিতীয় পাঠ, যেখানে আমরা পাবো কি স্বরভক্তি বা বিপ্রকর্ষ। একই জিনিস তোমাদের দুটোই যে কোনো একটা দিতে পারে, স্বরভক্তি কাকে বলে দিতে পারে বা বিপ্রকর্ষ কাকে বলে দিতে পারে। এক্ষেত্রে কি হতে পারে দেখো, উচ্চারণের সুবিধার্থে বা সৌকর্য সাধনের উদ্দেশ্যে। দেখো এই কথাটা আমরা প্রতিটা জায়গাতেই বলবো যে উচ্চারণের সুবিধার্থে বা সৌকর্য সাধনের কারণে। এখন ব্যাপার হচ্ছে কি যে আমাদের জিভ তার একটা কাজ আছে, সে কি করে যে প্রত্যেকটা কথা উচ্চারণ করার সময় সে নিজের সুবিধার্থে কিছু চেঞ্জ করে নেয়। এই যে নিজেদের সুবিধার্থে যে চেঞ্জেসটা করে নেয়, এইটাই বলছে যে সৌকর্য সাধন বা উচ্চারণের সুবিধা। অর্থাৎ এই যেমন ধরো বেঞ্চ বলতে আমাদের অসুবিধা হয়, কিন্তু আমরা যদি বলি বেঞ্চি তাতে অসুবিধা হয় না। যেমন রত্ন বলতে গেলে যে খাটনিটা হয়, রতন বললে সেই খাটনিটা একটু হয়তো কমে যায়। তো সেই কারণেই এই কথাগুলো, এই ব্যাপারগুলো আমাদের জিভ করে নেয়। তো এক্ষেত্রে যেমন এই একই রকমের রত্ন থেকে রতন, প্রীতি থেকে প্রীতি। প্রীতি কথাটা বলতে গেলে তোমার যতটা অসুবিধা হবে বা জিভের যতটা খাটনি হবে, প্রীতি কথাটা বললে ততখানি খাটনি কিন্তু হবে না। ন্যাচারালি জিভ তখন কি করে, অনেক সময় নিজের সুবিধার্থে এই শব্দগুলোকে একটু ট্রান্সফর্ম করে নেয় বা পরিবর্তন করে নেয়। তো এটাকে বলা হচ্ছে কি স্বরভক্তি বা বিপ্রকর্ষ। এরপরে আমরা আসবো স্বরধ্বনির আগমন তো হলো, এরপরে নেক্সট আমাদের যেটা আসবে সেটা হচ্ছে ব্যঞ্জনাগম, অর্থাৎ ব্যঞ্জন ধ্বনির আগমন। চলো চলে আসি ব্যঞ্জন ধ্বনির আগমন কিভাবে হচ্ছে। স্বরাগমের মতোই শব্দের আদি, মধ্য ও অন্তে ব্যঞ্জন ধ্বনির যদি আগমন ঘটে তখন তাকে বলা হয় ব্যঞ্জনাগম। অর্থাৎ ওই একইভাবে স্বরধ্বনির মতনই এবারে কি হচ্ছে, স্বরধ্বনি আসছে না, পরিবর্তে আসছে কে ব্যঞ্জন ধ্বনি। ব্যঞ্জন বর্ণ যদি মাঝখানে ঢুকে পড়ে বা ব্যঞ্জন ধ্বনি, যেহেতু আমরা ধ্বনি পড়ছি মানে অর্থাৎ শোনার বিষয়, সেজন্য কী হচ্ছে, যদি আমাদের এখানে স্বরধ্বনির পরিবর্তে যদি ব্যঞ্জন ধ্বনির আগমন ঘটে তখন আমরা তাকে বলবো কি ব্যঞ্জনাগম। একইভাবে ওখানেও সেই একই জিনিস হবে, অর্থাৎ আদি ব্যঞ্জনাগম, মধ্য ব্যঞ্জনাগম, অন্ত ব্যঞ্জনাগম। আদি ব্যঞ্জনাগম কীরকম, যেমন ধরো উপকথা। উপকথা কথাটা তো আমরা শুনেছি, আর তার থেকে কি হচ্ছে, উপ থেকে রূপকথা, উপকথা রূপকথা। অর্থাৎ হর্ষের জায়গায় ওটা হয়ে গেল কি একটা র এলো এক্সট্রা করে, রূপকথা। তাহলে উপকথাটা তো ছিল, হর্ষটা ছিল, হর্ষটা এখনও আছে, হর্ষের পরে সেখানে কি এসছে, একটা র এসছে, রূপকথা। ওঝা, এই দেখো ওঝা, ওঝা থেকে কি এলো রোজা। এই যে বলে না যে ওঝা, আর তার থেকে কি এলো, ওটা থাকলোই, তার সঙ্গে একটা এক্সট্রা করে র এলো, অর্থাৎ এখানে হলো কি রোজা। এরপরে আসছে কি মধ্য ব্যঞ্জনাগম। মধ্যনা ব্যঞ্জনাগমের ক্ষেত্রে কি হচ্ছে, যেমন ধরো বাঁদর, বানর, অ্যাকচুয়াল কথাটা হচ্ছে বানর। বানর থেকে আমাদের কথা প্রসঙ্গে বা কথা বলতে বলতে এই কথাটা এসে গেল কি বান্দর, বানর থেকে বান্দর। আর একটা হচ্ছে কি শ্রীগাল, শ্রীগাল, এই গ কথাটা চেঞ্জ হয়ে গেল, শ্রীগাল কথাটা বলার থেকে আমার কাছে আরও সহজ লাগলো কোনটা, শিয়াল কথাটা বলা। অতএব একটা উন্তেস্ত এলো, গয়ের পরিবর্তে উন্তেস্ত এলো, অর্থাৎ সেখানে কি হয়ে গেল শিয়াল। তাহলে শ্রীগাল থেকে শিয়াল, তার মানে মাঝখানে এলো। আর তৃতীয় হচ্ছে অন্ত ব্যঞ্জনাগম, অর্থাৎ শব্দের শেষে আসবে অন্ত ব্যঞ্জনাগম। দেখো জমি, এই জমি কথাটা মানে কি, যে জমি কথাটা তো আমরা ব্যবহারই করি, কিন্তু কথার পরিপ্রেক্ষিতে বা কথা বলার সময় জিভের সুবিধার্থে জিভ কি করলো, আরেকটা কথা নিয়ে এলো, সেটা হচ্ছে কি জমিন, জমি থেকে জমিন। আর খোকা থেকে খোকন, অর্থাৎ খোকা কথাটা বলতে যেটা সুবিধা হচ্ছিল, খোকন কথাটা বলতে তার থেকে আরেকটু সুবিধা হলো, অতএব খোকা থেকে এসে গেল কি খোকন। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে শ্রুতির ধ্বনি। শ্রুতির ধ্বনি বলতে কি বোঝায়, দেখো শব্দের মধ্যে যে ধ্বনির আগমন ঘটে
সেই ধ্বনির নাম অনুসারে শ্রুতির নামকরণ করা হয়। শ্রুতি কথাটার মানে হচ্ছে কান আমাদের, ঠিক আছে, মানে আমরা যেটা শুনছি। তো শ্রুতি কথাটার মানে যেহেতু কান, তাহলে আমরা যেটা শুনছি, যে বর্ণটা, যে ধ্বনিটার আওয়াজটা আমরা শুনছি, সেই ধ্বনির নাম অনুযায়ী তখন তাকে যে আওয়াজটা করছি বা যে নামটা দিচ্ছি তখন তাকে বলা হচ্ছে কি শ্রুতির ধ্বনি। ফর এক্সাম্পল ধরো আমরা বিভিন্ন জনকে বিভিন্ন নামে ডাকি, তো যার যেটা নাম সেই নামে তাকে ডাকলে সেই নামের যে আছে সে পিছনে ফিরে চায়। ধরে নেওয়া যাক আমি যদি রামকে ডাকি এবং একটা কোনো জনস্থানে যদি সেখানে রাম বলে কাউকে ডাকা হয় এবং রাম নামে যদি 4 জন থাকে, তাহলে এই 4 জনই কিন্তু পেছন ফিরে তাকাবে, কেন সেখানে 4 জন রাম রয়েছে। ঠিক একইভাবে, ঠিক এভাবেই মাথায় রাখো যে শ্রুতিধ্বনি মানে কি শব্দের মধ্যে যে ধ্বনির আগমন ঘটছে, সেই ধ্বনির যে কোন ধ্বনিটা ঢুকছে, আগমন আসছে, সেই যে ধ্বনির আগমন ঘটছে সেই ধ্বনির নাম অনুযায়ী শ্রুতিধ্বনির নামকরণ করা হয়। কোন কোন ধ্বনির নামকরণ করা হচ্ছে? অশ্রুতি, 29 অশ্রুতি। অশ্রুতির ক্ষেত্রে দেখা যাচ্ছে শ্রীগাল, শ্রীগাল থেকে আসছে শিহাল, শিয়াল 29 তাহলে এখানে হচ্ছে কি গটা উড়ে গিয়ে 29 আসছে, তাই এখানে এটাকে কি বলা হচ্ছে অশ্রুতি। 29 অশ্রুতি, অ মানে অবা কখর অ নয়, 29 এই অশ্রুতি। আচ্ছা, আরেকটা হচ্ছে কি দেখো আমরা বলি লোহা, লোহাকে আমরা কি বলছি নোয়া। দেখো ওই হটা উড়ে গিয়ে সেখানে এলো 29, তাহলে লোহার জায়গায় সেখানে কি হলো 29 এলো, অতএব সেখানে হলো কি নোয়া, লোহা থেকে নোয়া। তাহলে এটা গেল হচ্ছে অশ্রুতি। নেক্সট আসে যেটা হচ্ছে বশ্রুতি। বশ্রুতি মানে কি যেখানে বয়ের বিষয় থাকবে, অর্থাৎ ব থাকবে, এই বটা উচ্চারিত হবে, সেখানে হচ্ছে বশ্রুতি। কীরকম? যেমন ধরো তাম্র, তাম্রটা হচ্ছে কি যে মানে তাঁরা, মানে আগে তৎসম বা সংস্কৃত শব্দে আমাদের এই যে তাঁরা কথাটা আমরা ব্যবহার করি, তাঁরা, তাঁদের, তাহাদের, এই যে কথাটা ব্যবহার করি এটাকে বলা হতো কি তাম্র, তয়ে আকার ময় বয় রফলা। এই দেখো তয়ে আকার ময় বয় রফলা, ময় বয় রফলা, এই তাম্র, এই তাম্র থেকে কি এলো উচ্চারণের সুবিধার জন্য এলো তম্ব, অর্থাৎ বুঝতেই পারছো যে এখানে রফলাটা উড়ে গেল, এখানে যে রফলাটা ছিল সেই রফলাটা বাদ হয়ে গেল, আর তারপরে সেখান থেকে কি এসে গেল তাঁরা, অর্থাৎ এই তম্ব থেকেও এই বটা বাদ হয়ে গেল, বাদ হয়ে গিয়ে কি হলো এখানে তারা, কিন্তু এই একটা চন্দ্রবিন্দু এখানে এসে উপস্থিত হলো। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে যে এই বয়ে বকে নিয়েই সব কিছু, তাই এটাকে বলা হলো কি বশ্রুতি। ঠিক আছে, এবার তৃতীয়ত যেটা আমরা দেখলাম যে দশ্রুতি, অর্থাৎ এখানে দয়ের ব্যাপার আছে। দেখো আমরা এর আগে পড়েছিলাম, পড়ার সময় এর আগের পাতাতেই আমরা পড়েছিলাম যে বানর থেকে বান্দর, মনে আছে? মাঝখানেটা কীতে ছিল মধ্য ব্যঞ্জনাগমে, মধ্য ব্যঞ্জনাগমে আমরা পড়েছিলাম বানর থেকে বান্দর, সেই বানর থেকে বান্দর, অর্থাৎ তারপরে কি আসছে নটা চলে যাচ্ছে, নটা চলে গিয়ে এখানে আমার কি আসছে বাঁদর, মানে যে নটা যে ছিল সেই নটা কি হচ্ছে একটা জাস্ট ছোট চন্দ্রবিন্দুর আকারে, এই যে মাথার ওপরে বয়ের মাথার ওপর চলে আসছে আর ডটা থেকে যাচ্ছে, যেটা আমরা সবসময় বলে থাকি বাঁদর। অর্থাৎ বানরও আমরা বলি না, বান্দর কথাটাও খুব একটা ব্যবহার করি না, যেটা ব্যবহার করি সেটা হচ্ছে কি বাঁদর। তার মানে এখানে এটাকে কি বলা হচ্ছে দশ্রুতি। আর একদম শেষে যেটা আমরা পাবো সেটা হচ্ছে হশ্রুতি। হশ্রুতির ক্ষেত্রে কি হচ্ছে বিপুলা, বিপুলা, এখানে কি হচ্ছে বিপুলা থেকে আমাদের জিভের উচ্চারণের সুবিধার জন্য কি আসছে বিউলা, বিপুলা থেকে বিউলা, এবং সেখান থেকে আসছে বেহুলা, বিপুলা, বিউলা, বেহুলা, এবং এইভাবে এটাকে আমরা তখন কি বলছি হশ্রুতি বলছি। তাহলে এই ছিল আজকে আমাদের ধ্বনি পরিবর্তনের দ্বিতীয় ভাগ। আশা করি প্রথম ভাগটা তোমাদের কাছে ভালোই লেগেছে, দ্বিতীয় ভাগটাতেও আমি যা বললাম
তার উপরে যদি কোনো প্রশ্ন থাকে বা যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাদের এখানকার যে এডুমন্ত্রের অফিসিয়াল যে পেজ আছে সেখানে বলো, কমেন্ট করো এবং আরও বেশি জানতে চাও। আমি সময় মতন কোনো একটা ক্লাসে এর অ্যান্সার, তোমাদের যে কোয়ারিজগুলো সেই কোয়ারিজগুলোর অ্যান্সার দেবো এবং আমার এবং এডুমন্ত্রের ফুল টিম তোমাদের সঙ্গে আছে যাতে তোমরা সকলেই ওয়েস্ট বেঙ্গল টেট খুব ভালোভাবে উত্তীর্ণ হও। সেই কারণে অবশ্যই আমাদের ভিডিওকে লাইক করো, বন্ধুদের মাঝখানে শেয়ার করো, কমেন্ট করতে তো ভুলবেই না এবং আরও অনেক বেশি ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এডুমন্ত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের জন্য এইটুকুনি, ফিরে আসবো খুব শিগগিরই ধ্বনি পরিবর্তনের তৃতীয় ভাগ নিয়ে।